ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আজ ৩ নভেম্বর জাতীয় চার নেতার জেল হত্যা দিবস। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে পরাজিত হয়ে খালেদা জিয়া এখন বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছেন এবং বিদেশি লেখক প্রকাশকদের উপর গুপ্ত হত্যা চালাচ্ছেন, এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে খালেদা জিয়ার অভিযোগ, দেশের এই অবস্থার জন্য দায়ী শেখ হাসিনা। রাজনীতির এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে পালিত হলো লেখক প্রকাশক ব্লগার হত্যার প্রতিবাদ সমাবেশ। আর এসব আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মোহসিন, আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও দ্য নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক এম এ আজিজ এবং সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম যে ৩ নভেম্বর জাতীয় চার নেতার আমাদের খুবই দুঃখজনক একটি হত্যাকাণ্ড, যেই বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত আসলে কার্যকর করা সম্ভব হয়নি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে দেশের যেই দেখেন এত বছর আগের হত্যাকাণ্ড, তখন যেই রকম একটা অস্থিরতা বলেন, যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, আজ আমরা দেখছি দুই নেত্রী যেরকম পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন, একজন আরেকজনকে দোষারোপ করছেন, একটা তরুণ প্রজন্মকে হত্যা করা হচ্ছে। এই অবস্থায় এই পাল্টাপাল্টি রাজনীতি শেষ পর্যন্ত কোথায় নিয়ে যেতে পারে? আমিনা মোহসিন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই আমি আমাদের জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি এটা জোর দিয়ে বলবো যে একটা স্বাধীন দেশে কখনই মানে এটা কাম্য তো নয়, এটা খুবই একটা অপরাধ, মানে যেটাকে আমরা ঘৃণা করি এবং আমরা চাই না যে এই ধরনের ইতিহাসে কখনো আবার পুনরাবৃত্তি হোক। আপনি যে প্রশ্নটা আমাকে সরাসরি করলেন, দেখেন আমার মানে এতগুলো বছর বাংলাদেশের চলে গেল, বাট মানে আমরা আমাদের এই নতুন প্রজন্মকে কি দিতে পেরেছি? এই যে একটা আমরা কাঠামো তৈরি করে ফেলেছি, এখানে যে পাল্টাপাল্টি যে রাজনীতি, এটা তো মানে অভিযোগের যে রাজনীতিটা আসছে এবং এটা এতই একটা দুঃখজনক ব্যাপার। আপনি যদি দেখেন এই যে আমাদের যে এই যে জাতীয় চার নেতার যে হত্যাটা, মানে এই যে আমাদের যে এই জায়গাগুলো কিন্তু ম্লান হয়ে যাচ্ছে, আমাদের অর্জনগুলোই ম্লান হয়ে যাচ্ছে, যে আমরা স্বাধীনতার মাধ্যমে কি অর্জন করেছিলাম, আজকে ধরেন আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারতো। সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশ, আমি প্রায় একটা কথা বলে থাকি যে বাংলাদেশ কিন্তু সমাজ হিসাবে আমরা কিন্তু বাঙালিরা অনেক এগিয়ে গেছি, রাজনীতিবিদরাই কিন্তু আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। আজকে যদি এই যে ধরেন আমি এখানে বলবো দীপেনের বাবার যে কথাটা, মানে আমারই শ্রদ্ধেয় শিক্ষক এবং পরবর্তীতে কলিগ, মানে ওনার যে কথাটা, মানে কত দুঃখের এই ব্যাপার যে উনি বিচার চাচ্ছেন না এবং কত মহতি উনি একটা কথা বলেছেন যে উনি চাচ্ছেন যে সুবুদ্ধি যেন উদয় হোক। মানে আমি প্রায় একটা কথা বলি যে আমরা এত বেশি সেকুলারিজমকে নিয়ে রাজনীতি করেছি, এবং ধর্মকে নিয়ে রাজনীতি করেছি, দুটা করতে গিয়ে কিন্তু আমরা না বুঝেছি যে সেকুলারিজম কি, না বুঝেছি ধর্ম কি। আপনি যখন এই না বোঝার দায় কি শুধুই রাজনীতিবিদদের? আপনি যেমনটা বলছিলেন যে দেশটা এগিয়ে যেতে চায় কিন্তু সমাজটা এগিয়ে যেতে চায়, রাজনীতিবিদরা পিছিয়ে রাখে, এই রাজনীতি তো পিছাবেই। এখন আপনি যেটি বললেন যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে না হয়েছে সেকুলার, না হয়েছে একটা ধর্মভিত্তিক। না, আমি সেটা বলছি না, আমি বলছি না আমরা ধর্মকে ঠিকভাবে বুঝেছি, না আমরা সেকুলারিজম বলতে কি বুঝে সেটাকে বুঝেছি। আমরা দুটোকেই যখন কার্ডগুলোকে প্লে করেছি,
আপনি দেখেন বারবার কিন্তু আমরা ধর্মকে টেনে টেনে এনেছি, যেটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। সাধারণ মানুষকে আপনি যে জিজ্ঞেস করেন, ওরা দিনে কয়বার নিজেদেরকে এগুলো জিজ্ঞেস করে। একটা সাধারণ মানুষকে সারাক্ষণ নিজেকে জিজ্ঞেস করে যে আমি কি মুসলমান, আমি কি আস্তিক, আমি কি নাস্তিক। মানুষের সাধারণ জীবন মানে আমাদের প্রতিদিনের জীবনে এত কিছু সংগ্রাম করতে হয়, সেখানে তো আমাদের মাথায় সেটা থাকে না। এবং ধর্ম হলো আমাদের জীবনের একটা পার্ট। এটা ধর্ম যে কোনো ধর্ম হতে পারে। ইভেন আপনি যদি কোনো কিছুতে নাও বিশ্বাস করেন, সেটাও আপনার একটা ধর্ম হতে পারে। ধর্ম মানে তো একটা জীবনের দর্শন। আপনি পৃথিবীটাকে কি করে দেখছেন। ধর্মকে তো আমি সীমাবদ্ধ করতে পারি না কোনো কিছুর মধ্যে। এটা তো আমার জীবন দর্শন হতে পারে। কিন্তু আমি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আমরা না বুঝেছি ধর্ম, আমি সেখানেই আসি। সেটার দায় শুধুমাত্র রাজনীতিবিদদের কিনা? এখানে দায় যদি এখন দেখেন, রাজনীতি তো সাধারণ লোক করেনি এগুলো নিয়ে। সাধারণ লোক ছাড়া রাজনীতি হয় কিভাবে? রাজার নীতি সেটা না না, সাধারণ লোক বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন যারা মাঠে কাজ করছে, ধরেন এমনি যে রিক্সা চালক, সে তো মানে তাদেরকে দিয়ে রাজনীতিটা করানো হয়েছে, কিন্তু উপর থেকে তো ওই জিনিসটা পরিচালিত হয়েছে, তাই না? এটা তো আমাকে মেনে নিতে হবে যে একটা তো লিডারশিপ আছে। রাষ্ট্র কাঠামোর অনেকগুলি একটির অংশ, খুব গুরুত্বপূর্ণ অংশ রাজনীতিবিদ। ইনফ্যাক্ট কোনো কিছু রাজনীতির বাইরে না, কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদের এই পরিস্থিতির জন্য দোষারোপ করাটা কতখানি সঙ্গত হয়, কিংবা তাদের কেনই বা দোষারোপ করা হবে না? না, ধন্যবাদ আপনাকে। রাজনীতি ছাড়া তো দেশ চলে না। রাজনীতি ছাড়া দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাজনীতিরাই প্রধান শক্তি। তো স্বাভাবিকভাবেই এই দেশের যে অব্যবস্থা অথবা উন্নতি যাই বলেন না কেন, প্রধানত কিন্তু রাজনীতিবিদদেরই দায়িত্ব নিতে হবে। তবে অবশ্যই ধরেন দেশের যে অনেক পেশাজীবী আছে, সুশীল সমাজ আছে, সাধারণ জনগণের কথা বাদ দেই, কারণ আমাদের দেশে তো এখনো সবাই 100% শিক্ষিত না। সুতরাং আমরা যারা অগ্রজ আছি, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ বা পেশায়, আমাদেরও দায়িত্ব আছে। অ্যারিস্টটল বলেছিল যে, একজন প্রশ্ন করেছিল যে কে সবচেয়ে বেশি দেশপ্রেমিক। তিনি উত্তর দিয়েছিলেন, সমাজে যার প্রতি যে দায়িত্ব অর্পিত আছে তা যদি সঠিকভাবে পালন করে। আমরা সমাজে কেউই আসলে সঠিকভাবে যার যার দায়িত্ব পালন করছি না। সুতরাং দায়িত্ব আমাদের কম বেশি সবারই আছে, তবে প্রধানত দায়ী রাজনীতিবিদরা যদি সঠিকভাবে চলতো, তাহলে দেশ কিন্তু অবশ্যই এখন এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে অবস্থা, এই অবস্থাতে কিন্তু দেশ থাকতো না। দেশে আমাদের যে দুর্বলতাগুলি ছিল, আমরা অবশ্যই অনেক বেশি। আপনি বলছেন রাজনীতিবিদদের, এখন এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এই অভিযোগের দায় কি রাজনীতিবিদরা, বিশেষত আমি যদি বলি এখন আমাদের দেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা কি বলা যায় মানে বিরোধী দলে আছেন কিংবা বিরোধী সংসদের বাইরে বিরোধী দলে আছেন, তারা আসলে সেই দায় নিচ্ছে নাকি আসলে একে অপরের উপর দোষ চাপিয়েই নিজেদের দায়িত্বটা সারছেন? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। চব্বিশ ঘন্টায় খবর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আনিস আলমগীর, আমি প্রশ্ন রেখেছিলাম যে এই যে আমাদের রাজনীতিবিদরা, বিশেষত যদি আমি বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলি, তারা দুজন যেভাবে করে গতকাল, একজন লন্ডনে আর একজন ঢাকায়, যেভাবে করে পাল্টাপাল্টি বক্তব্য রাখলেন। একজন বলেছেন যে খালেদা জিয়া বিদেশে বসে গুপ্ত হত্যা চালাচ্ছেন, আর খালেদা জিয়া বলেছেন যে এইসবের জন্য দায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পাল্টাপাল্টি রাজনীতি কি শুধুই এইভাবে কি তারা তাদের দায়িত্ব পালন করছেন?
না, আমি একটু পাল্টাপাল্টি রাজনীতি করতে হলে তো পাল্টাপাল্টি কথা বলবেই। এটা পৃথিবীর কোন দেশে হয় না যে পাল্টাপাল্টি খালেদা কথা জিয়া বলে কিন্তু না। আবার জাতীয় ঐক্যের কথা বলেছেন, তাহলে এরকম সবকিছুতেই এরকম পাল্টাপাল্টি অবস্থান নিলে কার সঙ্গে ঐক্য, আমি কিসের এটাতে ঐক্য? খুব একটা আশ্চর্য হচ্ছে না আজকের ঘটনা। এটা নতুন কিছু না যে আজকে নতুন একটা ঘটনা ঘটেছে, একটা অবাক হয়ে যাচ্ছি খালেদা জিয়া হাসিনার সঙ্গে একমত হয়নি। আমার কাছে তো এটাই স্বাভাবিক। সবসময় তো আমার কাছে- তারা দ্বিমত পোষণ করেন, এটাই আমার কাছে স্বাভাবিক। এটাই স্বাভাবিক মনে হচ্ছে। আর রাজনীতিবিদদের আমি আহ, বড় করে কেন অন্য শ্রেণী ধরবো? ওরা তো আমাদের শ্রেণীর মধ্যেই। আমরা আমরা যেরকম সেরকম। আমাদের নেতা তো আমরা সৌদি থেকে আমদানি করব না, আমেরিকা থেকেও আমদানি করব না, আমাদের মধ্য থেকে হবে। আমাদের মধ্যেই হাসিনা আছে, খালেদা আছে, দে আর দ্য বেস্ট, দ্যাটস ওয়াই দে আর আওয়ার লিডার্স। সেটা আমাদের মেনে নিতে হবে। এখন উনাদের থেকে যদি উত্তম কাউকে পাই, আমরা নিশ্চয়ই এটা বেছে নেব। আমি রাজনীতিবিদদের দোষ কিছু দেখছি না। আমাদের দেশটা যেরকম চলছে তারা সেরকমই চালাচ্ছে। আমরা জনগণ মেনে নিচ্ছি বলেই তারা সেরকম করছে। আমি তো জনগণের দোষ দেব। জনগণই নির্বাচন করছে তাদেরকে, অন্য কেউ না। আমেনা মুহসিন, মানুষের সামনে সুযোগ কি 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 থাকতে পারে? আর আপনিও বোধহয় ওই যে পাল্টাপাল্টি রাজনীতি প্রসঙ্গে কিছু বলতে চেয়েছিলেন। না, ওটা আমি বলেছি যে ধরেন আমাদের যে কাঠামো আমরা তৈরি করে ফেলেছি সেটা থেকে তো আমরা আর বের হতে পারছি না, কারণ ইতিহাসের অনেক কিছুই আমরা অমীমাংসিত রেখে দিয়েছি। মানে চার নেতার হত্যা সহ অনেক কিছু আমাদের অমীমাংসিত থেকে গেছে, এবং এগুলো এমন একটা পর্যায়ে এখন এসে দাঁড়িয়ে গেছে যেখানে কন্ট্রাডিকশনসগুলো অনেক বেশি শার্প হয়ে গেছে। সো আমরা ইতিহাসের একটা খুব ক্রিটিক্যাল জাংচার আমি বলবো সেখানে আমরা অবস্থান করছি। সে কারণেই কিন্তু এই যে পাল্টাপাল্টির রাজনীতিটা আরও বেশি শার্পলি, অনেক বেশি ডিভাইডেডভাবে আমরা দেখছি। বিভাজনগুলো একেবারে স্পষ্ট হয়ে গেছে, বিশেষ করে যুদ্ধ অপরাধীদের যেহেতু বিচার চলছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই জিনিসগুলো আরও, বিভাজনগুলো খুবই শক্তিশালী হয়ে গেছে। এবং আরও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ইস্যুটাকে নিয়েও কিন্তু আমরা অতিমাত্রায় রাজনীতি করেছি। মানে কিন্তু আপনি যদি একটু খুব একদম বিশ্লেষণ করে দেখেন, একটা জায়গায় এসে কিন্তু আমরা আটকে যাচ্ছি, সেটা হলো ক্ষমতার লড়াই। এখানে কিন্তু আর কিছু না, মানে খুব যে ক্ষমতার লড়াই তো কোন দেশে থাকে না, সব জায়গায় কিন্তু থাকে। ক্ষমতার সুলতানা, লড়াই এখানে তো থাকবে। আপা যেটা বলো নিশ্চয়ই। ক্ষমতার লড়াইয়ের বিষয়টা, সেটা তো আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপা আমাদের এখানে সবচেয়ে বেশি সংকট হচ্ছে ওই ক্ষমতার লড়াইয়ের মধ্যে যিনি ক্ষমতাবান হন উনার সঙ্গে যিনি ক্ষমতাহীন হন বা যিনি ক্ষমতায় যেতে পারেন না বলবো, তার ব্যবধানটা অনেক বেশি। এক্স্যাক্টলি এত বেশি যে এখানে ওই তখন মরিয়া হয়ে ওরা আরেকজনকে হত্যা করে হলো ক্ষমতায় যেতে চায়। মানে এই ব্যবধানটা কমাতে হবে। এই ব্যবধানটা যদি কমে তাহলে মনে হয় আমার রাজনীতিতে আরো সৌন্দর্য আসবে। মানে সুলতান, এখানে আমি একটু ওনার সাথে আপনি অবশ্যই বলবেন। বলেন। মানে আমি যেটা বলছিলাম যে কি আমাদের ধরেন যেটা আমাদের যে ধরনের ইলেকটোরাল সিস্টেম, এটা তো উইনার টেকস ইট অল, এটা না বলে লুজার লুজেস ইট অল, সেরকম অবস্থা হয়ে গেছে। আপনি যদি ক্ষমতার থেকে চলে যান, আপনার বিরুদ্ধে এত মামলা আসবে, মামলার থেকে বাঁচার জন্য মানুষ ক্ষমতায় যেতে চায়। মানে একেবারে যেহেতু মানে রাজনীতিটা একটা লাভজনক ব্যবসা হয়ে গেছে, আপনিও ছাড়তে চাচ্ছেন না, আর আপনি ছেড়ে দিলে মানে এমনভাবে প্রতিশোধগুলো বা হামলা আসতে থাকে যে আপনি কোথায় যে অনেকে বলে যে এটা হচ্ছে গিয়ে যেই বিজয়ী সে বিজিতর হচ্ছে গিয়ে আপনার একেবারে দমন নিষ্পেষণ ধ্বংস করে দিতে চায় পরাজিত। না, বিষয়টা হলো আমাদের মানে আপনি দেশে যখন 5 বছর, আপনার কাছে আমার প্রশ্ন, সুলতান, আমি একটা খালেদা জাস্ট শেষ জিয়া- করে দিচ্ছি। আপনি যখন 5 বছর অপেক্ষা সয় না, সেটাও কিন্তু আপনাকে দমন করার জন্য আরেকটা কারণ হতে পারে। আপনি তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমি যে নির্বাচিত হলাম, আমার তো একটা টেনিউর আছে। আজকে আপনি দেখেন সেই 91 থেকে শুরু করে আমাদের কোন সরকারের টেনিউরটা ঠিকমতো চলেছে, বিরোধী দল শান্তি মতে এটা পার করতে দিয়েছে, দেয়নি তো। না, আমি যদি পাল্টা প্রশ্ন আপনাকে করি, একমাত্র 96 আওয়ামী লীগ সরকার ছাড়া কেউ তো আর পূর্ণ কোন সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে? সেটাও করে নাই। আমি বলছি যে ও তো ওই 96 সালে উনি ক্ষমতা হস্তান্তর করেছে, এটা তো একটা বড় ধরনের নজির হলো বাংলাদেশে। এছাড়া কিন্তু আর কোনো কিন্তু আমি নজির নাই বলছি যে আমাদের। ওই সময়টুকুতে বিরোধী দলও কি শান্তি দিয়েছে? বিরোধী দলকে যে নির্যাতন করে, সে যে অভিযোগ আসে, তারাও তো শান্তি দেয় না। তারাও তো ডে 1 থেকে হরতাল দিয়ে শুরু করে। সেটাই। এখন এম এ আজিজ, গতকাল খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, কার সঙ্গে ঐক্য করবেন, কিভাবে ঐক্য করবেন, আপনার কোনো ধারণা আছে নাকি? শুরু করে। সেটাই। এখন এম এ আজিজ, গতকাল খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, কার সঙ্গে ঐক্য করবেন, কিভাবে ঐক্য করবেন, আপনার কোনো ধারণা আছে নাকি? না, ধারণা ওনার আছে। আমার তো ধারণা হচ্ছে যে আমি নিজেও ফিল করি
যে এখন দেশ যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, এই ইস্যুতে, এই ক্রাইসিসে অবশ্যই জাতীয় ঐক্যমত্য দরকার। এখন অনেকেই প্রশ্ন করেন যে জামাতের সাথে কি ঐক্য হবে, জামাত তো এখন রেজিস্ট্রেশন নাই। তা আপনার জাতীয় ঐক্যের কলটা তো সরকার থেকে আসতে হবে এবং সরকারকে বুঝতে হবে যে আমরা এখন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে সেই কলটা কি আপনার কথা অনুযায়ী যে সরকার দিবে জাতীয় Of ঐক্যের course, ডাক, of কিন্তু course. খালেদা জিয়া তো অলরেডি ডাক দিয়েছেন। ডাক দিয়েছেন, তাতে তাহলে সরকার সাড়া দিতে হবে, যেহেতু বৃহৎ অপোজিশন এরকম আইনগতভাবে। পাল্টাপাল্টি ভাবে গতকাল খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে বলেছেন লেডি হিটলার, প্রধানমন্ত্রীও অনেক বক্তব্য দিয়েছেন। তো এরকম পাল্টাপাল্টি একদম বিপরীত মেরুতে অবস্থান করে কার সঙ্গে ঐক্য হবে, কিভাবে ঐক্য হবে? অন্যদিকে আপনি জানেন দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক তিনি কিন্তু বলেছেন যে সংকট আসলে রাজনীতিতে, সংকট আসলে আদর্শের। এইসব বিষয়গুলো নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। এম এ আজিজ, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে খালেদা জিয়া আসলে বর্তমান সামগ্রিক পরিস্থিতিতে কার সঙ্গে ঐক্যের ডাক দিয়েছেন? না, ঐক্য আমি যেটা ফিল করি, এখন আমি তো নিজেও বললাম যে এটা জাতীয় ন্যাশনাল ঐক্য হওয়া দরকার। আমাদের দুর্ভাগ্য, আপনি তো ফিল করেছেন এটা সরকারের দিক থেকে হওয়া দরকার। এখন যতই বলেন না কেন পার্টির মধ্যেই ঐক্য হতে হবে, এবং যতই বলি পার্টির সব পার্টি আমাদের দেশে আনিস আলমগীর, এই ঐক্য কি আসলে শুধু কথার কথা বলছিল না? আমার মনে হয় এটা কথার কথা এখন হচ্ছে, যেটা আসলে জাতীয় ঐক্যের একটা গ্রেট চান্স আমাদের চলে গেছে। সেটা ছিল 2013 সালের এই অক্টোবর মাসে, যখন দুই নেত্রী সংলাপ হলো টেলিফোনে, দীর্ঘদিন পরে একটা সংলাপ হলো, একটা তারা বরফ খণ্ডকে ভেঙে দিলেন, ভেঙে আবার ওই রাতেই ওই বরফখণ্ড আবার জমাট করে দিয়েছেন। বোধহয় চিরতরে বোন হয়ে গেছে হয়তো এখন মনে হচ্ছে। সেই রাতে যদি খালেদা জিয়া বলতেন যে হ্যাঁ আমি যাচ্ছি পরদিন, হরতাল প্রত্যাহার করছি, আলোচনার জন্য উনি হরতাল দিয়েছেন, না আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না, আলোচনা আরো পেয়েছেন, এই যে হলো, সেই হওয়াটাতেই ইলেকশনটা পর্যন্ত হলো না। উনি কার বুদ্ধিতে বিএনপি ইলেকশনে যায় না আল্লাহ জানে, ইলেকশনে গেল না। সেই 3 মাস ধরে এত আন্দোলন হলো, এত লোক মরল, তার বার্ষিকী পালন করতে গিয়ে আবার সেই আন্দোলন, সেই মৃত্যু। তো এত এত তাজা ঘটনার মধ্য দিয়ে আবার জাতীয় ঐক্য খুব সহজ না, এটা মুখের কথাই হয়ে যাচ্ছে। এই ঐক্যের আসলে আমিনা হোসেন, আপনি কোথাও কোনো সুযোগ দেখেন? দেখুন, আমি যদিও খুব একটা খুব রিয়ালিস্টিক্যালি বলতে গেলে আমি সুযোগ দেখছি না, কিন্তু এটা হওয়ার প্রয়োজন আছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ধরেন একটা কথা আছে না, দ্যাট দেয়ার ইজ নো লাস্ট সে ইন পলিটিক্স, মানে কোনো শেষ কথা নেই রাজনীতিতে। মানে আমার মনে হয় যদি এই দুই নেত্রী এটা না বুঝেন, তাহলে এই যে তৃতীয় শক্তিগুলো আছে, রেডিকালাইজেশন বলেন আপনি, এক্সট্রিমিজম বলেন, এগুলো কিন্তু বাড়তে থাকবে এবং এটাকে না বিএনপি ট্যাকল করতে পারবে, না ক্ষমতায় যারা আছেন। তৃতীয় শক্তি বলতে অবশ্য আমরা অন্য জিনিস বুঝি না, আমি কিন্তু ওই তৃতীয় শক্তি বুঝাচ্ছি না। এখন যে জঙ্গি তৎপরতা হচ্ছে, আপনি এক্সট্রিমিজমকে মিন করেছেন। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি সুলতানা, এখন বিশ্বায়নের যুগে খুব কমই সম্ভাবনা আছে যেটা ধরেন আমরা 80-র দশকে কিংবা 90-র দশকে যেটাকে বোঝাতাম তৃতীয় শক্তি, সেভাবে তৃতীয় শক্তি এখন আর আসবে না। তৃতীয় শক্তি যদি থাকেও সেটা একটা পিছনেই থাকবে এবং একটা হয়তো তাদের একটা প্রভাব থাকতে পারে, বা কিন্তু তারা যে রাজনৈতিক সরকার ক্ষমতা থাকলেও আসলে সেটাই বলছি। না, আমি সেই কথাটাই বলছি যে একটা প্রভাব হয়তো ওদের থাকতে পারে, কোনো ডিসিশনে ইনফ্লুয়েন্স করতে পারে। আমি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না, ওভারঅল একটা সিনারিও নিয়ে বলছি। বাট ঠিক সেভাবে অভার্টলি, মানে আগে যেরকম একদম সামনে এসে যেত আমাদের মতো অঞ্চলগুলোতে, আমি আবারও জোর দিয়ে বলছি, বিশ্বায়নের অনেকগুলো সূচককে ধরে বলছি এটা সম্ভব না। আর বাংলাদেশে তো আমি এটা একেবারেই আনছি না, কারণ বাংলাদেশে আপনি মাথায় রাখতে হবে যে আমাদের আর্মি কিন্তু পিস কিপিং এর মধ্যে ইনভলভড আছে এবং আমরা লার্জেস্ট ফোর্স পাঠাই, এবং জাতিসংঘের একটা শর্তই হলো যে ডেমোক্রেসি থাকতে হবে। আমাদের এগুলোকে মাথায় রেখেই যখন আমরা তৃতীয় শক্তি বলি, তা আমরা এগুলোর এখন
এগুলা প্যারাডাইমটা একদম শিফট হয়ে গেছে। আমি বুঝাবার চেষ্টা করছি রেডিকালাইজেশন, এই যে বাংলাদেশে যা ঘটছে এগুলো এখানে তো মিনিমাল একটা ধরেন একটা কনসেনসাস তো আসতে হবে। আপনি একজনকে মানে যদি আমি সবই জেনে যাই যে কোথায় কি হয়ে গেছে, তাহলে তো আর মানে অনুসন্ধানের প্রয়োজন হয় না। এবং আরেকজনও যদি ওনাকে এই যে ভাষায় কথা বলা হচ্ছে এখানে মানে এভাবে কথা বলে, সেটা তো হয় না, না মানে এখানে যেরকম সরকারে যারা আছে তাদের দায়িত্ব আছে, যারা অপোজিশনে আছে ওরা পার্লামেন্টে না থাকতে পারে, কিন্তু বিরোধী দল বলতে তো আমরা বিএনপিকেই বোঝাচ্ছি, তাদেরও কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে বিএনপির। নাহলে কিন্তু আমরা যদি এখানে ব্যর্থ হই, দুটো দলই কিন্তু সামনে প্রজন্মের কাছে কি উত্তর দেবে তারাই জানে। কোনো উত্তর কি থাকবে কারো? না, আমার বক্তব্য হচ্ছে যে ধরেন আমাদের দুর্ভাগ্য যে আমাদের জাতীয় কনসেনসাস তৈরি করার কোনো ফোরাম নাই। এটা হতে পারতো সংসদ, কিন্তু শুরুর থেকেই আমরা দেখি সরকারি দল সরকারে থাকে, এককভাবে দেশ চালাতে চায়, বিরোধী দল সংসদে যায় না এবং তারা সংসদে যাওয়ার জন্যে ডেমোক্রেটিক পথও অনুসরণ করতে চায় না। সুতরাং এটা আমাদের দুর্ভাগ্য যে অন্তত পক্ষে ন্যাশনাল কাউন্সিল টাইপের কোনো একটি জায়গায় সকল মতের রিফ্লেকশন এবং ন্যাশনাল ইস্যুতে একটা কনসেনসাস হওয়া, এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের এখন নাই। সেই রকম কি হওয়ার সুযোগ অনুপস্থিত। আছে যখন বিএনপি জামায়াতের সঙ্গে একীভূত থাকে? যখন গতকাল যদি খালেদা জিয়ার বক্তব্য ধরেন, তিনি স্বীকার করেছেন যে ঢাকাতে তারা আন্দোলন করতে পারেন নাই, কিন্তু ঢাকার বাইরে যে আন্দোলন হয়েছে তা তিনি মুক্তিযুদ্ধের সময় হন নাই বলে মন্তব্য করেছেন। হ্যাঁ, না ঠিক আছে, আমি এটাই বলছি মানে যে যখন আমি তখন মানে আসলে ঐক্যটা হবে কার সঙ্গে? না, ঐক্যটা হবে, কলটা আসুক, ঐক্যটা ডেমোক্রেটিক পার্টি যারা আছে তাদের মধ্যেই ঐক্য হবে। ঐক্যটা কলটা তো আমার কথা হলো ইচ্ছাটা তো ব্যক্ত হতে হবে। এখন আপনি যদি সেই ঐক্যের কথা ধরেন, এমন অসুস্থ রাজনীতি আছে যে আপনি যদি সেই ঐক্যের কথা ধরেন, এখন পার্লামেন্টে যারা আছে সেটাও তো এক ধরনের ঐক্য। এটা হলো সরকারি বিরোধী দল। তাহলে আচ্ছা, সরকারি বিরোধী দল, তাহলে ঐক্য যদি শুধু বিএনপি থাকতো তাহলে ঐক্য হতো না? বিএনপি সেকেন্ড লার্জেস্ট বা ফার্স্ট লার্জেস্ট পার্টি, ঐক্য তো এই দুই পার্টির যদি এই মধ্যেই হতে হবে। অবস্থানটি পরিবর্তন না করে তাহলে কি ঐক্য সম্ভব হবে? দুইজন না, সেটা তো আমরা তো সেই অসুস্থ রাজনীতি আমরা কামনা করি না। দুই পার্টি যে দুই অবস্থানে চলে গেছে, এক পার্টি আর এক পার্টিকে নির্মূল করতে চায় না, আমি এটা তো আদর্শিক জায়গা democratic থেকে norms না। আমি আদর্শিক জায়গা থেকে বলছি যে বিএনপি যদি জামায়াতের সঙ্গে থাকে এবং এই যে এইভাবে করে মুক্তিযুদ্ধের সঙ্গে জামায়াত যেই নাশকতা চালিয়েছে 5ই জানুয়ারির নির্বাচনের আগে পরে, এমনকি এই সাম্প্রতি 1 বছর পূর্তি মানে উপলক্ষেও, সেই সময়টাকে যখন মুক্তিযুদ্ধের সময়ও হয় নাই এই এত ঘটনা, এই যে একটা মহৎ করার চেষ্টা, তার সঙ্গে ঐক্য হওয়া না, সম্ভব? তিনি আন্দোলন করেছেন, আন্দোলনের পক্ষে বলেছেন, এটা ঠিক যে পরিমাণ ধরেন যেভাবে আমি বলবো জনগণ থেকে শুরু করে আন্দোলনে সম্পৃক্ত ঢাকার বাইরে হয়েছে, এটা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের সময়ে এত জনগণ এইভাবে মাঠের নামে নাই। তবে মুক্তিযুদ্ধের সময়ে সারা দেশের 98% জনগণের সমর্থন ছিল, ওই আন্দোলনে সেটা ছিল না। আনিস আলমগীর, এই মুক্তিযুদ্ধের সময় এত আপনি অবশ্য দেখেন নাই, না, রাস্তায় এত লোক নামে নাই। না, এটা প্রথমত হচ্ছে যে আপনি ঐক্য করছেন, কিসের জন্য ঐক্য, কোন ইস্যুতে ঐক্য? এটা তো ইস্যু লাগবে যে আমরা এমন মহান খাদে পড়ে আছি, আমাদের একটা ঐক্য। নিঃসন্দেহে আমাদের এখন একটা সংকট চলছে। সংকটটা কি? আপনার সংকটটা সরকারের হচ্ছে সবাই বলছে যে জাতীয় এবং দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে দেশে। এখন সংকটটা একটা সংকট হচ্ছে। সংকটটা কি? এখন জঙ্গি তৎপরতার কথা বলা হচ্ছে। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে আমাদের অনুষ্ঠান শুরু হবে ব্লগার হত্যা নিয়ে কথা হচ্ছিল, এগুলো আপা বলছিলেন যে একটা মানে এমন একটা তৃতীয় শক্তি, যেটা উনি এদেরকে মিন করছিলেন, এক্সট্রিমিস্ট রেডিকালাইজেশন একটা হচ্ছিল এগুলোর জন্য। তো এগুলোর জন্য তো স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার দল সরাসরি দায়ী করছে বিএনপিকে, জামাতকে। তো তাহলে ওদের সঙ্গে কি ঐক্য করবে? তা তোমরা এটা করো না, সেটা না আসো আমরা দলে মিলে আবার একসঙ্গে করি, কোনটা আমি জানি না এটা কোন ঐক্যটা। সবচেয়ে বড় যে বিষয়টা ঐক্য হতে পারে সেটা হচ্ছে জাতীয় উন্নয়নে একটা আমরা সব দল এক হব এবং সেখানে আমাদের স্বাধীনতার যুদ্ধকে আমরা স্বাধীনতার মূল চেতনাকে আমরা ধূলিসাৎ করতে দেব না। কিন্তু সেই জায়গাতেই তো দীর্ঘদিন থেকে আমাদের সংকট চলছে। যখন বিএনপি জামাতের সঙ্গে আন্দোলন করছে, এই জায়গাতেই তো সংকট তৈরি হয়ে আছে। এখন বিএনপি যে দিনে দিনে দূরে সরে যাচ্ছে,
মেইন স্ট্রিম পলিটিক্স থেকে, সেটার জন্য তো দায়ী করা হচ্ছে এটাকে। আজকে আমি পত্রিকা বিজ্ঞাপন দেখেছি, একটা নিউজ দেখেছি যে খালেদা জিয়া দেশে আসলে জামাতকে তার পলিসি চেঞ্জ করতে বলবেন, এই জাতীয় কিছু একটা। আমার মনে হয় না যে সেটা ওইভাবে সম্ভব হবে। আর যদি সম্ভব হয় তাহলে হবে না কেন? আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যত রাজনৈতিক দল আছে তাদের তো এক হয়ে এই দেশটা কিভাবে এগিয়ে যাবে সবারই একটা, এই দেশটা তো শুধু আওয়ামী লীগের না, এই দেশটা সবার, সেই চিন্তা সবাই করতে হবে। কিন্তু এখন যেই কথা, যে পরিবেশ তৈরি হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচারকে নিয়ে যেই পরিবেশ তৈরি করা হচ্ছে, যে একটা চাপ তৈরি করা হচ্ছে, জঙ্গিদের দিয়ে একটা চাপ তৈরি করা হচ্ছে, এখানে সেখানে যে ঘটনাগুলো ঘটছে, এই সবগুলো যদি হয় যে জাতীয় ঐক্যের জন্য বা জাতীয় ঐক্যের জন্য আমরা এখন বসতে হবে কারণ এই হচ্ছে, তাহলে কাদের সাথে বসবে? কারণ যারা করছে তার সরাসরি অভিযোগ করছে তোমরাই করছো। তো এদের সাথে এখন জাতীয় ঐক্য কি আমরা এই জায়গায় যাব যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সাকা চৌধুরীর ফাঁসি হবে না, বা এখন যাদের বিচার আছে সেটা বন্ধ করে দিতে হবে? তাহলে প্রথমেই ঠিক করতে হবে আসলে আমরা জাতীয় ঐক্য করতে চাই কেন। আমিনা মহসিন, জাতীয় ঐক্য করতে চাই কেনর চেয়েও আমার কাছে মনে হয় কেনটা তো আমরা বুঝতেই পারি, কিন্তু কোন কোন বিষয় আসলে ঐক্যটা বেশি দরকার। দেখুন, এটা কিন্তু উনি আনিস বলেছেন, উনি যখন কথা বলছিলেন উনি বলেছেন যে আমাদের স্বাধীনতার যে মূল চেতনাগুলো ছিল, যে কতগুলো মানে ফাউন্ডিং তো বেসিস ছিল যেগুলোর জন্য, সেটার মধ্যে গণতন্ত্র অবশ্যই ছিল, অসাম্প্রদায়িকতা ছিল। আবারও আমি বলছি যে সেই সেকুলারিজম কিন্তু একটা বড় মাপের জিনিস, যেখানে ধরেন আপনি এমন একটা সমাজ বা রাষ্ট্র তৈরি করবেন। আপনি একদম ওই জায়গাটাতে আসেন যে মুক্তিযুদ্ধের আমাদের 4টি মূল স্তম্ভ ছিল। হ্যাঁ, সেই 4টি স্তম্ভকে কি এখন নতুন করে ফিরিয়ে আনা সম্ভব? 4টির মধ্যে একটা তো সরকারি বাদ দিয়েছে, সমাজতন্ত্র তো আর নাই। না, সমাজতন্ত্র নাই, ধর্মনিরপেক্ষতাও নাই। নাই কেন নাই? কনস্টিটিউশনে আছে তো, কিন্তু সাথে আবার লাগানো আছে বিসমিল্লাহ, ধর্ম আবার ইসলাম ধর্ম, রাষ্ট্র ধর্ম, এগুলো আবার লাগানো। এখন একটা খিচুড়ি, এই যে ব্যালেন্সিং, এই যে মানে কি বলা যায় এটাকে, যে শুনেন, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা দলই কম্প্রোমাইজ করেছে, কোনো দলই কিন্তু তুলসী পাতা ধোয়া না, এটা আমাদেরকে মেনেই নিতে হবে। আপনি আমাকে যখন প্রথমে প্রশ্ন করেছিলাম, আমি রাজনীতিবিদদের কথা বলেছিলাম, কারণ ইসলামকে তো রাষ্ট্রধর্ম আমরা তৈরি করিনি, ইসলামকে তো একটা পার্টিকুলার দলই রাষ্ট্রধর্ম করেছে, তাই না? তারপরে আমরা দেখলাম কনস্টিটিউশনে যখন অ্যামেন্ড হলো, এটা তো আর চেঞ্জ করা যাচ্ছে না, কারণ আমাদের ইলেকটোরাল সিস্টেমই হলো যেখানে তো একটা পার্টিকুলার দলই রাষ্ট্রধর্ম করেছে, তাই না? তারপরে আমরা দেখলাম কনস্টিটিউশনে যখন অ্যামেন্ড হলো, এটা তো আর চেঞ্জ করা যাচ্ছে না, কারণ আমাদের ইলেকটোরাল সিস্টেমই হলো যেখানে মানে রাষ্ট্রধর্ম করেছিল জাতীয় পার্টি এরশাদ। সেটাই বলছি, তো এটা তো আমরা বলিনি, বা এটা তো কোনো সংশোধনী তো এটা পরিবর্তন হলো না। আমরা বললাম যে এটা 72 সালের সংবিধানে কিন্তু এটা পরিবর্তন করে নাই, কারণ এখানে ভোট দেখা হয়েছে, যেটা চেঞ্জ করলে হয়তো একটা আপনি বলতেন যে দেখো ধর্ম চলে গেল, রাষ্ট্র চলে গেল, ইসলাম চলে গেল, এই জন্য কম্প্রোমাইজ করতে। তাহলে আমার কথা হলো এই পরস্পর বিরোধী অবস্থান নেই, অবস্থা না। তাহলে যেটা আমরা মুখে বলি, যেটা মনে এই জামাত নিয়ে এখন প্রশ্ন করা হচ্ছে, এই জামাতকে পেট্রোনাইজ আওয়ামী লীগও করেছে, বিএনপি বেশি করছে। এখন যদি এই জামাত যদি ধরেন ঘটনাচক্রে আজকে আওয়ামী লীগে থাকতো, তাহলে কি যুদ্ধাপরাধীদের বিচার হতো? নাও হতে পারতো। এটা সরল অঙ্ক বলে। সুতরাং এখন হচ্ছে ক্ষমতা দখলের জন্য ইকুয়েশনে যেটা যা হয়, এখন যুদ্ধাপরাধের সাথে এটা মিলিয়ে তালগোল পাকানো হচ্ছে। যুদ্ধাপরাধের বিচার হচ্ছে এবং এটা হবে এবং এটা চলমান। এখন আপনি জাতীয় ঐক্যের ক্ষেত্রে যেটা করলে মুক্তিযুদ্ধের শক্তি, তো এখানে যে 14 দল আছে তার বাইরে মুক্তিযুদ্ধের শক্তি নাই, ডক্টর কামাল হোসেন নাই, আসম আব্দুর রব নাই, বঙ্গবীর কাদের সিদ্দিকী নাই, সিপিবির মহিদুল ইসলাম সেলিম নাই, আছে তো কই? তাও তো হয় না। আমার কথা হচ্ছে যে ঐক্য, আমি যেটা বলছি যেটা পরিত্যাজ্য সেটা পরিত্যাগ করেন, কিন্তু আমার কথা হলো যতটা সম্ভব আপনাকে জাতিকে ঐক্যবদ্ধ, ন্যাশনাল ইস্যুতে, জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হতেই হবে। জাতীয় ইস্যু বলতে আপনি কি কি মিন করছেন? যে কোনো, এই যে এখন জাতীয় ক্রাইসিস, একের পর এক হত্যা চলছে, দেশের আইনের শাসন অনেকটাই ভেঙে পড়েছে। এখন সব এই যে লেখক, প্রকাশক, ব্লগার বা মুক্তমনাদের উপর হামলা, এটা কি জাতীয় ঐক্যের মাধ্যমে বন্ধ করা সম্ভব? না, এখানে এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আনিস আলমগীর, এম এ আজিজ যেমনটা বলছিলেন যে একটা জাতীয় ঐক্য হওয়াই প্রয়োজন, এখন একটা সংকট চলছে, কিন্তু যেভাবে করে এই গত কয়েক মাসে একের পর এক ব্লগারকে হত্যা করা হলো, সর্বশেষ দীপনকে হত্যা করা হলো, আরো 3 জনকে হত্যার চেষ্টা করা হলো, এই সব গুপ্ত হত্যা কি আসলে জাতীয় ঐক্যের মাধ্যমে বন্ধ করা সম্ভব? কঠিন কোশ্চেন আসলে, জাতীয় ঐক্যের মাধ্যমে সম্ভব কিনা। আমার তো মনে হচ্ছে সবার সাথে আমি এটাই একমত যে আসলে সঠিক বিচারের মাধ্যমে সম্ভব। একটা দেশে একটার পর একটা ঘটনা ঘটবে, এগুলো যদি একটা বিচারের সংস্কৃতিতে ঢুকে যায় তাহলে এটা দমন সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আরেকটা হচ্ছে যে যেই শক্তিগুলো এটা করছে আসলে কারা করছে সেটার মূলে যেতে হবে। আমরা বলছি বাংলাদেশে আইএস আছে কি আইএস নাই, বাংলাদেশে হুজি আছে কি নাই, তো অস্বীকার করার কিছু দেখি না আমি, নাই। কারণ হচ্ছে এই সারা ওয়ার্ল্ডে যেই একটা ফেনোমেনন চলছে এখন, সেটার ছায়া তো বাংলাদেশ তো আর মুক্ত হতে পারবে না। তাহলে বাংলাদেশও সেটা আছে। আর বাংলাদেশে যদি হুজি থাকে, বাংলাদেশে যদি আনসারুল্লাহ থাকে, এগুলো পাকিস্তান থেকে আসে নাই, এগুলো বিলাত থেকে আসে নাই, না, তাদের আবার এগুলো বাংলাদেশ থেকে আসে। মতাদর্শিক তফাৎ তো আছে। না, মতাদর্শিক তফাৎ থাকুক, আমি বলছি যে এই লোকগুলো বাংলাদেশেরই, বাংলাদেশেই আছে। আর আমরা যখন আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন করব না, আমরা যুগের পর যুগ একটা শ্রেণীকে, বাংলাদেশে প্রতিযোগিতামূলকভাবে এখন মাদ্রাসা তৈরি হচ্ছে, এবং আওয়ামী লীগ সরকার খালেদা জিয়া সরকার থেকে কত বেশি ইসলাম প্রেমী সেটা দেখানোর জন্য কিন্তু এই শিক্ষা খাতে, মাদ্রাসা শিক্ষা খাতে অনেক অনেক টাকা ঢালছেন। যখন আপনি হাজার হাজার মাদ্রাসা করবেন, যখন রিয়েল শিক্ষা থেকে আপনি দূরে সরায় দিচ্ছেন একটা শ্রেণীকে, বা আমরা বলবো যে এই পুরো রাজনীতিবিদরাই সরিয়েছেন এটা দিনে দিনে। সেই জিয়া যখন, জেনারেল জিয়া যখন পাকিস্তানি শুরু করলো, এরপরে যখন এখানেও শুরু হলো সে একই কায়দায় মাদ্রাসাকে প্যাট্রোনাইজ করা। তো না, সেই প্যাট্রোনাইজ তো বঙ্গবন্ধু আসলে করেছেন না, করেছেন, মাদ্রাসা শিক্ষা তো ওই সময় থেকে না, একটা মাত্রা ছিল, সেই এখন শিক্ষার একটা গুণগত বিষয় ছিল। এখন আপনি হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে যেগুলোর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং ওরা কি শিক্ষা গ্রহণ করছে, এরা কোরআন শিক্ষা গ্রহণ করে এমন একটা ছেলেকে আজকের দিনে আপনি কিভাবে কম্পিটিটিভ মার্কেটে তাকে তৈরি করবেন, তাকে রাখবেন। তো সেই যখন প্রকৃত শিক্ষাটা পাচ্ছে না, সেই যখন তার সমপর্যায়ে আরেকজন থেকে তার ব্যবধান যখন চরম দেখবে, সে যখন একটা চাকরি পাবে না, তার এদিকে যাওয়ার ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। আমি শিক্ষার বিরোধিতা করি না, কিন্তু সেটাকে মডার্নাইজ করা দরকার, তাদেরকে সমাজ উপযোগী করা দরকার। এই মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের অনেক কিন্তু কথা হয়েছে, অনেক কিছু কিন্তু হয়েছে, কিন্তু তাদের সত্যিকার অর্থে আধুনিকায়নের তেমন কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আসলে। কম্প্রোমাইজ না, সেটা নেওয়া হয়নি। কিন্তু আমি একটু সুলতানা, আপনি কিছু মনে করেন, আমি ইন্টারজেক্ট করে একটা কথা বলতে চাচ্ছি। আপনি যেহেতু জাতীয় ঐক্যের কথা বলেছিলেন, উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে যদি এই ব্লগার হত্যাগুলোর সঠিক বিচার হতো। সঠিক বিচারটা তো তখনই হবে যখন একটা এই পাল্টাপাল্টি ব্লেম গেমটা আমাদের বন্ধ হবে, এবং সেখানেই কিন্তু ঐক্যের জায়গাটা তৈরি হয়ে যাবে। আমি যে মুহূর্তে একে অন্যকে ব্লেম করা বন্ধ করব, এবং যে সঠিক শব্দটার উপর আপনি আসেন এবং বিচার, এটা হলেই তো তাহলে একটা ঐক্যমতের জায়গা আমাদের সৃষ্টি হয়ে যাচ্ছে, যে আমরা আর কাউকে ব্লেম করছি না। এনারা মিনিমাম শুনেন, আপনি আমার বাসায় একজন হত্যা হলো, সেটার বিচার যদি সঠিকভাবে হয়, এর জন্য জাতীয় ঐক্য দরকার। না, জাতীয় ঐক্য বলতে শুনেন, জাতীয় ঐক্য ইজ আ ভেরি ভেগ টার্ম। জাতীয় ঐক্য কখনো হয় না, এখানে ডিফারেন্সেস থাকে, সব জায়গায় থাকে, কিন্তু কিছু কোর ভ্যালুজ এর মধ্যে তো মিনিমাম কনসেনসাস থাকে, মিল থাকে। কিন্তু যখন আমি প্রথম থেকে বলে দিচ্ছি ওই যে ওরা খুন করেছে, তখন যারা বিচার করবে তারা তো একটা প্রভাবিত হবে, এটা তো জানা কথাই। অথবা সাহস পাবে না। না, আমি এই প্রসঙ্গে আসলে ফিরতেই চাচ্ছিলাম। আমার এখানে একটি বিষয় আছে। গতকাল মানে পরশুদিন আসলে আবুল কাশেম ফজলুল হকের একটি মন্তব্য নিয়ে অনেক রকম আসলে প্রতিবাদ হয়েছে। তার মন্তব্যকে ধরে আরেকজন, মানে আওয়ামী লীগের একজন নেতা একটা মন্তব্য করেছেন, সেটিকে ধরে দুঃখ প্রকাশও করেছেন। সেইখান থেকে মানে ওই প্রসঙ্গে আবুল কালাম ফজলুল হক কিন্তু গতকাল আরেকটি প্রসঙ্গ বলেছেন। তিনি বলেছেন যে তিনি আসলে বিচার চান না। কেন?
সেই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি একলা মানুষ, তার কোনো দলও নাই, তার কোনো গণমাধ্যমও নাই, পত্রপত্রিকাও নাই, টাকাও নাই, তাহলে বিচার সে কেমনে চাবে? এই যে একটা তার, সে কেমনে বিচার চাবে, এই যে আস্থাহীনতা, তার এত কিছু না থাকার ফলে সে যে একটা বিচারও, ছেলে হত্যার বিচার চাওয়ার মতো অবস্থায়ও তার নাই, যে এর ফলে বিচারহীনতার সবচেয়ে সর্বোচ্চ পর্যায়টা কি প্রকাশ পায় না? অবশ্যই। এটা মানে আচ্ছা, বাংলাদেশে তো সেই সংস্কৃতি তৈরিই হয়ে গেছে, যে দায় মুক্তির যে সংস্কৃতি সেটা তো তৈরি হয়ে গেছে। এবং কাসিম স্যার কিন্তু ধরেন উনি যেটা বলছে যে ওনার কিছুই নেই, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি এবং বেশ নামকরা শিক্ষক এবং লেখক, উনি বাংলাদেশের একজন নাগরিক। তো এই নাগরিক, আমরা তো একটা মানে এটা তো রাজতন্ত্র না, এটা তো মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, জনগণই তো সব ক্ষমতার উৎস। সেখানে ওনার মতো একজন ব্যক্তি যদি সেটা ফিল করে, তাহলে একটা গ্রামের লোক বা যে শিক্ষিতই না, মানে শিক্ষিত বলতে আমি বলছি ফর্মাল এডুকেশনের মধ্যে নেই, সে কতটা অসহায় বোধ করবে, সেগুলা কি আমাদের রাজনীতিবিদরা বুঝতে পারছেন যারা রাষ্ট্র পরিচালনা করছে? এই প্রশ্নটা তো আমাদের তাদের কাছে করতে হবে। এবং এখানে আমি মিডিয়াকে ভীষণভাবে ধন্যবাদ জানাবো, কারণ মিডিয়া একটা বিরাট রোল প্লে করেছে এই ইস্যুসগুলোকে সামনে নিয়ে আসতে। ধরুন লিমনের কেসটা কিন্তু এতটুকু আসতো না যদি মিডিয়া এতটা প্রোঅ্যাক্টিভ না থাকতো। এখানে অবশ্যই আমার মনে হয়, আমি সেজন্য বলেছি যে আমাদের রাজনীতিবিদরা অনেক জায়গায় ফেল করে গেছে, কিন্তু আমাদের মিডিয়া বলেন, আমাদের নাগরিক সমাজ বলেন, রাইটস গ্রুপ বলেন, তারা ওগুলোকে সামনে নিয়ে এসেছেন। আপনি আমাকে একটা মাদ্রাসা নিয়ে প্রশ্ন করেছিলেন, আমি কি উত্তরটা দেব? যদি সময় থাকে দেব, না হলে না। দেখেন মাদ্রাসা, হ্যাঁ আধুনিকায়নটা হয়নি, সেটা আই এগ্রি উইথ ইট, বাট আপনি একটু লক্ষ্য করবেন যে আমরা সবসময় মাদ্রাসা ইজ আ ভেরি ইজি টার্গেট, সফট টার্গেট ফর আস। আর যারা মানে কি আপনি, মানে আমি বলছি আমরা যারা নাগরিক সমাজ বলছি, আমরা যাদের অনেকে যারা নিজেদেরকে আমি সেই সফট টার্গেট, শুধু আপনি মানে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু আপনি যে সফট টার্গেট শব্দটি বললেন, আমি যদি বলি যারা জঙ্গি বানাতে চায় তাদের জন্য তার একটা সফট টার্গেট। হ্যাঁ, তারাও সফট টার্গেট। আবার আপনি একটা জিনিস খেয়াল করেন, শিক্ষিত নর্থ সাউথের ছেলেমেয়েরা ঢাকায় বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে, নর্থ সাউথ থেকে হচ্ছে, লন্ডন থেকে, এবং যতগুলো ধরা পড়ছে আপনি দেখেন, রাজীবের হত্যাকারী ছাড়া বাকি সব জায়গায় কিন্তু এক ধরনের সন্দেহ হচ্ছে মাদ্রাসার ছেলেরা এটা করছে। এবং যে কয়টা এইবার যে কয়টা হলো, সেখানেও বলছে যে তাদের চেহারা বা যে ধরনের বর্ণনা দিচ্ছে তাতে এদেরকে বেশি সন্দেহ করছে, 16, 17, 18 বছরের ছেলে, এদেরকে টার্গেট করা হচ্ছে বেশি। একটা জিনিস আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে এখানে শুধুমাত্র ব্লগাররা টার্গেট হয়েছে তা না, এখানে কিন্তু দেখেন আপনি পাগলা পীরগুলো টার্গেট হয়েছে, এবং কয়েকটা পীরকে তারা মেরেছে, দুইজন পীরকে তারা হত্যা করেছে, তারা ইভেন একজন পাদ্রীকেও হত্যা করেছে, যারা এই সময় চেষ্টা করেছে, হ্যাঁ একটা চেষ্টা করেছে, এবং তারা ধরাও পড়েছে। এই রিসেন্টলি যে এটা গত মাসে যেটা হলো যে খিজির খানের যে এটা, সেখানে তারা ধরা পড়েছে, কিন্তু সবগুলো আমরা যে ঢালাওভাবে যদি বলি যে ধরা পড়ে নাই তা না, ধরা পড়ছে, কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ছে। তবে দেখা যাচ্ছে ব্লগারদের গুলো ধরা পড়ছে না, অন্যগুলো কিন্তু ধরা পড়ছে। খিজির খানের আপনি আনিস আলমগীর, আপনি দেখেন ওয়াশিকুর বাবু হত্যার পর এক দুইজনকে হাতে নাতে ধরা পড়েছে, তারা পুলিশ ধরে নাই, তাদেরকে জনগণ ধরেছে, কিন্তু তাদেরকে জামিন দিয়ে দিয়েছে। না, এখন এই জায়গায় তাহলে সমস্যাটা আসলে কোথায়? আমরা মাদ্রাসা শিক্ষা থেকে এখানে গেলাম, না সমস্যাটা আমার মনে হচ্ছে যে ওই যে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা চলে যাচ্ছে কিনা। কারণ কতগুলো বিচার কিন্তু একদম শেষ পর্যায়ে, একটা বোধহয় শেষ পর্যায়ে এসেছে রাজীবের হত্যাটা, আজকে আইনমন্ত্রী বলেছেন যে প্রায় উইদিন মান্থ এটা হয়তো আশা করা যাচ্ছে, আর বাকিগুলো কিন্তু আসামিরা তো জামিনে মুক্ত আছে, এই আসামিরা। হ্যাঁ আসামিরা। ওকে, এখন তাহলে কোথাও না কোথাও এখানে গলদ হচ্ছে যে পীররা মরছে। আপনি রায় দিলেন, কিন্তু রায় আর কার্যকর করা যাবে না। কথার কথা যে বিচার প্রক্রিয়া যেহেতু শেষের দিকে, আপনি রায় দিয়ে দিলেন,
কিন্তু আসামিরা জামিনে আমি জানি না থাকায়- এই আসামিগুলো কিন্তু জামিনে মুক্ত আছে কিনা। হ্যাঁ, জামিনে মুক্ত আছে। এই যে নর্থ সাউথের যে কয়জনকে ধরেছে, হ্যাঁ, ওরা ওরা জামিনে মুক্ত আছে। এরা- এটা এরা এটা কার্যকরী মারাত্মক হবে। একটা ইয়ের মধ্যে যাচ্ছে, কারণ এগুলো সরাসরি এরা যে জড়িত ছিল সেরকম এভিডেন্স তারা নিজেরও তারা নিজেরা স্বীকার স্বীকার করছিল। করেছে, হ্যাঁ। সো কি বলবো, এটা শুরু থেকে যেটা বলছিলাম যে বিচারহীনতা হচ্ছে মেইন। বিচার করলে সেটা যে কোনো সমাজে হোক, যেই পরিস্থিতিতে হোক, এগুলো কমতে বাধ্য। এটা কোন সরকার আছে, জাতীয় ঐক্য কি হলো, এগুলোর কোনো দরকার নাই তো। আমি একটু আনিস আলমগীরের সাথে আমি জাস্ট সহমত প্রকাশ করছি একটি অংশে, আর একটু আমি অ্যাড করছি যে সন্ত্রাস কিন্তু শুধু আপনার এই বিচার করে এটাকে দমানো যাবে না, কারণ টোটাল জাতির সাংস্কৃতিক মান উন্নত করতে হবে, শিক্ষা উন্নত করতে হবে। আমি যেটা বলেছিলাম যে রাজনীতিবিদদের মধ্যে আগে ঐক্য দরকার, একটা হলো শর্ট টার্ম পলিসি আর একটা হলো লং টার্ম। সাংস্কৃতিক মান উন্নত করতে হবে, শিক্ষা উন্নত করতে হবে। আমি যেটা বলেছিলাম যে রাজনীতিবিদদের মধ্যে আগে ঐক্য দরকার, একটা হলো শর্ট টার্ম পলিসি আর একটা হলো লং টার্ম পলিসি। শর্ট টার্মে ডেমোক্রেসি এবং রুল অফ ল, আইনের শাসন স্ট্রিক্টলি, কারো আইন সবার জন্য সমান, এটা প্রযোজ্য করতে হবে এবং বিচার করতে হবে। এটা হলো শর্ট টার্ম। এবং লং টার্ম হচ্ছে আমাদের দেশে এখন 5-6 মুখী শিক্ষা, ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, বাংলা ভার্সন, মাদ্রাসা একটা বোর্ডের আন্ডারে, আবার মাদ্রাসায় পড়ানো হচ্ছে আপনার বোর্ড ছাড়া। বোর্ড ছাড়া, আবার তো মাদ্রাসায় আমরা ইংরেজি, আবার মাদ্রাসায় বাংলা। আরবি। তো এই যে আপনার জাতি যে গঠন হচ্ছে, কতগুলো ধ্যান ধারণা, কতগুলি সাংস্কৃতিক মান, চিন্তা, কতগুলি না, শিক্ষা এই নিয়ে- ধারাগুলি থাকতেই পারে, না কিন্তু না না একটা আমি মানে বলছি যে না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য No, বলে no, একটা no, শব্দ no, no. আছে। জাতি গঠনের জন্য একটা কমন শিক্ষা সংস্কৃতি থাকতে হবে। অবশ্যই সব শিক্ষা থাকবে, কিন্তু ডমিনেট করবে আপনার আমাদের দেশীয় কালচার এবং দেশীয় শিক্ষা ব্যবস্থা, এটা ডমিনেট করবে। ইংরেজি ভার্সন থাকবে, কারণ আচ্ছা, চীনেও ইংরেজিতে না, লেখাপড়া সেটা শেখানো নিয়ে হয়। অনেক বিতর্ক আছে, তো ওটা আবার আরেকটা এটাতে প্রসঙ্গ আমরা যদি- নিশ্চয়ই আরেকদিন আলোচনা করবো। কিন্তু আমি গতকাল না, সবসময় আসলে সরকারি দলের লোকজন, মানে এখন যারা ক্ষমতায় আছে, তারা বলছে যে সমস্ত ঘটনা এখন হচ্ছে এগুলি দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য। Of course. এখন এই ভাবমূর্তি উদ্ধারের জন্য কিংবা রক্ষার জন্য সরকার আসলে কি করছে? যখন আমরা দেখি একের পর এক হত্যাকারীকে জামিনে ছেড়ে দেওয়া হয়, একের পর এক ঘটনা ঘটে যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে কিছুই খুঁজে বের করতে পারে না, তাহলে আসলে এই ভাবমূর্তি নষ্ট করার দায় সরকারের উপর সমানভাবে বর্তায় কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আনিস আলমগীর, এই যে ভাবমূর্তি রক্ষার কথা কিংবা বলেন ভাবমূর্তি নষ্ট করার কথা সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, যারা করছে তারা সরকারের ভাবমূর্তি আসলে নষ্ট করতে চায়। সরকার ভাবমূর্তি রক্ষার জন্য আসলে কি করছে? আমরা তো দৃশ্যত তেমন কিছু দেখছিও না। সরকার ভাবমূর্তি রক্ষার জন্য বিরোধী দলকে দমন করছে, কারণ সরকার তো বলছে যে এই ভাবমূর্তি নষ্ট BNP করছে, জামায়াত করছে। বিএনপি জামাতি করছে। এবং আমাদেরও বিশ্বাস করার যথেষ্ট কারণও থাকতে পারে, কারণ এখন যদি ভাবমূর্তি নষ্ট হয় তাহলে লাভ কার? লাভ তো বিএনপি জামাতেরই হবে, সরকার যেভাবে বলছেন বা কার্যক্রমে যেভাবে আমরা দেখতে পাই, যে সরকার নিজের ভাবমূর্তি নিজে নষ্ট করবে কেন? স্বাভাবিক সেটা না। আর না, আমার প্রশ্নটি ছিল যে সরকার নিজের ভাবমূর্তি নষ্ট করছে না, তার কথা আমি মেনে নিলাম, কেউ না কেউ ষড়যন্ত্র চক্রান্ত করছে, কিন্তু সরকার দায়িত্বে থেকে সে এটি রক্ষার জন্য কি করছে? সেটাই বলছি, যে দায়িত্ব থেকে রক্ষার জন্য এটাই করছে, দমন করছে। যারা যারা আমেনা মোহসিন, আপনার কাছে কি এটা? আমি জানি না আনিস এটা সার্কাস্টিক্যালি বলেছেন না অ্যাকচুয়ালি না দমন করছে বা দমন করা উচিত। না এটা অস্বীকার করার তো উপায় দমন নাই। করলে কি ভাবমূর্তি রক্ষা হয়? না। দমন করে একেবারে গণতন্ত্র, আইনের শাসন, না এটা আবার আপনি মানবাধিকার অতিরিক্ত বলে সব দিচ্ছেন। দমন করতেছে। না সব আপনি আবার দমন অতিরিক্ত হচ্ছে। বলছেন। সব যারা দমন হচ্ছে। যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছে, দেখেন আপনি একটা উদাহরণে আসেন, বলা হলো যে এই বিদেশি হত্যার বিষয়টা দুইটা যখন ঘটলো, এবং এটা কে করতে পারে, সবাই ধারণা করলো যে এটা সরকার তো আর করছে না, সরকার বিরোধী দলই করবে, এবং সেরকম গোয়েন্দারাও সেই তথ্য দিল। সেই তথ্য অনুযায়ী দেখা গেল যে একজন কমিশনারের নামও আসলো। তো সেই কমিশনারকে তো এখন ধরবেই।
কোথায় না, সেই পিছাইলে উদ্যোগ তো। কোথায়? পিছিয়ে এবং গেছে। পরবর্তীতে সেই কমিশন- স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পরে চেঞ্জ করছে তো। হ্যাঁ না, Change করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মানে স্বরাষ্ট্রমন্ত্রী ওইখান থেকে অন্য জায়গায় চলে যান নাই, ওই দলেই আছেন এখন। না, বলছে যে বড় ভাই থেকে সন্দেহ- আরো বড় আরো ভাই, অনেক বড় ভাই। বড় ভাইয়ের কাছে তাহলে গেছেন। আপনি যে বলছেন যে দমন করছে, আসলে তো ওই ঘটনার তদন্ত যারা করছে তারা এখন পর্যন্ত কারো নাম প্রকাশ করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি কি রাজনৈতিক, নাকি আপনি যেটি বলেছেন যে দমন করছে না, বিরোধী আমি বলছি দলকে? যে ওই অর্থে তো দমন করা, ওই অর্থে আমি সাপোর্ট করি, কারণ সরকার যদি দেখে যে ওই ঠিক আছে এটা এখন সেটি তো এবং মানুষের সেটা কেউ- কতটুকু সঠিকভাবে প্রয়োগ করছে সেটা নিয়ে কোশ্চেন হতে পারে, এটি কিন্তু কি দমনে আমরা সঠিকভাবে সবাই হচ্ছে? আমরা আমরা সবাই দেখি অনেক পক্ষপাতী। রাজনৈতিক বক্তব্য হচ্ছে, কিন্তু ভাবমূর্তি রক্ষায় এই সমস্ত বিচার করা, তদন্ত করে উদ্ঘাটন করা, সেই বিষয়গুলি কি আছে? না, আমি ওনার সাথে এখানে মানে সম্পূর্ণ, না, হ্যাঁ। হ্যাঁ, সম্পূর্ণভাবে আমার দ্বিমত আছে। কারণ এখানে অনেক কিছু আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে। আমি প্রথমে কয়েকবারই কথাটা এখানে তুলেছি যে আপনি তো প্রথম থেকে বলে দিতে পারেন না কে কি করেছে, তাই না? এটা একটা, আপনিই বললেন যে তদন্তের মাধ্যমে এটাকে একটা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রক্রিয়া হবে। সম্পন্ন করতে হবে, সেটা একটা বড় ব্যাপার। তারপরে যে জিনিসটা হলো এই যে আপনি যে পাল্টাপাল্টি, আপনি অনুষ্ঠানটা আরম্ভই করেছিলেন যে পাল্টাপাল্টি অভিযোগ। এখানে তো ধরেন যারা বিরোধী দলে থাকে তাদের কিন্তু তেমন কোনো দায়িত্ব থাকে না, কারণ তারা ঠিক সেভাবে রাষ্ট্রে বা প্রশাসনের মধ্যে আসছে না, কিন্তু যারা ক্ষমতায় থাকে তাদের দায়িত্বটা অনেক বেশি। এবং বিরোধী দলের দায়িত্ব থাকে না, আপা, এই কথাটা মনে না হয়? না না, আমি বলিনি যে দায়িত্ব থাকে না, আমি বলেছি সমান দায়িত্ব থাকে না। আমি তো প্রথমেই বলেছি যে বিরোধী দলকে দায়িত্ব নিতে হবে। এখন যে জিনিসটা হচ্ছে কি, ধরেন আপনি যখন প্রথমেই এই ধরনের একটা কাঠামোর মধ্যেই আপনি আছেন যেখানে আপনি অভিযোগ করছেন, এবং আপনার সাথে যারা বিভিন্ন সংস্থাগুলো আছে তারাও সেই ধরনের এলিগেশনস নিয়ে না আসছে, আপা, আমি এই জায়গায় একটুখানি যোগ করতে চাই, এটা সব ক্ষেত্রে হচ্ছে না, সব কেসের ক্ষেত্রে হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আপনার অভিযোগ আমি অস্বীকার করছি না, ইউ হ্যাভ পয়েন্ট, যে রাষ্ট্রের এত বড় জায়গা থেকে কেন বলা হবে যে এটা এই তদন্ত পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিন্তু এটাও আবার আমাদের ভুলে চলবে না যে ওনাদের কাছে তথ্য আছে, ওনাদের কাছে তথ্য যায় রাষ্ট্রীয় মেকানিজমের কারণেই যায়। না, যদি রাষ্ট্রের কাছে ওনাদের কাছে তথ্য যায় তাহলে আমার মনে হয় সেটা আগে থেকে প্রিভেন্ট করে ফেলা উচিত। সেটা মানে আমরা না, অপেক্ষা এখন করব দেখেন কেন? আপনি আপনার তাজিয়া মিছিলে যখন হামলা হলো, আপনার কিন্তু পুলিশের কাছে কিন্তু তাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য ছিল, সেটাই বলছি। সেই অনুযায়ী তারা কিন্তু ব্যবস্থাও নিয়েছিল। হয়তো আমরা যতটুকু খবর পাই, হ্যাঁ, তারা হয়তো- না জানি কত দমন করছে, কত হ্যাঁ, না জানি কত নাশকতার কাজ ঠেকিয়ে দিচ্ছে, সব খবর তো আমরা জানি না, না, একটা আমরা সব ঘটনা খবর ঘটার আগ জানি না, পর্যন্ত। এটা সম্ভবও না। এবং পুলিশের তো ডিবি থেকে এখন এটাও বলা হয়েছে যে পুলিশের সে একেবারে নিবেদিত একটা যদি শাখা না থাকে পুলিশের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। তার মানে কাউন্টার টেরোরিজমে পুলিশের একটা সেকশন বা অর্গান এখনো বাংলাদেশে ডেভেলপ হয়নি, সেটা ভীষণভাবে প্রয়োজন আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমি একটু আজিজ খুব সংক্ষেপে, আসলে সময় প্রায় শেষ, যে আসলেই যেই এই ভাবমূর্তি রক্ষা, এটা আসলে সরকারের দিক থেকে কতখানি হচ্ছে, খুব সংক্ষেপে? না, সরকারের দিক থেকে না, আমরা সবাই কম বেশি সবাই দায়ী, কিন্তু সরকারকে তো দায়িত্ব বেশি নিতে হবে, কারণ সরকারে যেহেতু আছে এই সন্ত্রাস দমন করার প্রধান দায়িত্ব নিতে হচ্ছে হবে সরকারের। বলছেন, তারা কি নিচ্ছে কিনা হ্যাঁ। বা ভাবমূর্তি না, রক্ষা আমি করছে কিনা? সর্বক্ষেত্রে এখানে দুইটা পার্ট আছে। আপনি দেখেন যেগুলোতে রাজনীতি, যে সন্ত্রাসগুলোর ভিতরে রাজনীতি যুক্ত করা যায়, আমার কাছে মনে হচ্ছে সেই জায়গায় রাজনীতিবিদরা সেই সন্ত্রাসকে পলিটিক্যাল কালার দেয়। এই জন্যই আমাদের সমস্যা হয়ে গেছে, তদন্তর ব্যাপারে আমাদের আস্থা রাখতে পারছি না। আস্থা আসলে রাখতেই হবে, কারণ কাঠামো, রাষ্ট্র কাঠামোর উপর ভরসা, রাষ্ট্রীয় নেতৃত্বের উপর ভরসা তো আসলে রাখতেই হয়। আমরা নিশ্চয়ই আস্থা হারাবো না, শত দুর্যোগেও, এই প্রত্যাশাই করছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।